হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ডিসকাস করব ম্যাথের কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এসএসসি, সিজিএল, ব্যাংক, রেলওয়ে, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি। ঠিক আছে, তাহলে আজকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ। আজকে আমরা আলোচনা করছি কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। কম্পাউন্ড ইন্টারেস্ট, এটাকে আমরা চারটে চ্যাপ্টারে, এই চ্যাপ্টারটাকে আমরা চারটে লেকচারে সাব ডিভাইডেড করব। তো আজকে হচ্ছে এটা লেকচার 1। তো এমনভাবে আমরা শুরু করব যাতে ফর্মুলা বেসিসে না করতে হয়, কনসেপ্ট থেকে যাতে আমরা করতে পারি, কারণ অত ফর্মুলা মনে রাখা অত সহজ নয়, আর সেটা টাইম কনজিউমিং হয়ে যাবে, লেবরিয়াস হবে। তাই বিনা ফর্মুলাতে কনসেপ্টের ওপর বেস করে করব, যাতে অঙ্ক ঘুরিয়ে দিলেও সহজে করতে পারা যায়, টাইমটা সেভ করতে পারা যায়। তো এটাই হবে আমাদের প্রচেষ্টা। তাহলে যৌগিক সুদ বা চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের লেকচার 1। তো ফার্স্টে কম্পাউন্ড ইন্টারেস্ট কি না, সুদের ওপর যেটা সুদ পাওয়া যায় তাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। যেমন আমি যদি 100 টাকা ব্যাংকে রাখি 5% পার এনাম, মানে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে, তাহলে 1 বছর বাদ আমি 5 টাকা সুদ পাবো। সেই 5 টাকার ওপর আবার 5 টাকাটাও আবার নতুন আসলের কাজ করবে। তাহলে পরের বছর থেকে আসল আর 100 টাকা থাকবে না, 105 টাকা থাকবে। তাহলে নেক্সট ইয়ারের জন্য, পরের বছরের জন্য আমার আসল হয়ে যাবে 105। মানে সুদ বাবদ যে টাকাটা পাবো সেটাও প্রতি বছর আসলের সাথে যুক্ত হতে থাকবে, যে নতুন আসল তৈরি করবে। কিন্তু সরল সুদের ক্ষেত্রে প্রাথমিক যে আসলটা সেটাই সবসময় আসল হিসাবেই কাজ করে, নতুন আসল তৈরি হয় না। এটাই চক্রবৃদ্ধি আর সরল সুদের মধ্যে পার্থক্য। তাহলে এবারে অঙ্ক করা যাক। যদি বলে সুদের হার বার্ষিক 10%, সুদের হার বার্ষিক 10%, 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আমরা কি লিখব না, 10,000 ইন্টু 110/100 ইন্টু 110/100। ক্যালকুলেশন করছি, 0 0 0 কাটলো, 11 ইন্টু 11 121, তাহলে 12,100। এটা আমরা পেলাম সুদাসল। এবার এ থেকে যদি আমরা আসলটা মাইনাস করে দিই তাহলে আমরা সুদ পেয়ে যাব। তাহলে সুদ কত পেলাম? 2100। আমরা কোনো ফর্মুলার দিকে যাব না, যেহেতু 10% সুদের হার বার্ষিক, তাই আমরা লিখলাম 110, 2 বছর বলেছে বলে দুবার লিখলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের সুদ। এবারে যদি বলে 10,000 টাকা সুদের হার 10% বার্ষিক, 1 বছর 6 মাসে চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে কি বললাম, আমার আসল 10,000 টাকা, সুদের হার 10% পার এনাম বা 10% বার্ষিক, তাহলে 1 বছর 6 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? তো আমরা ফার্স্টে এই 1 বছরের জন্য লিখব 10,000 ইন্টু কত লিখব, 110/100, 110/100 লিখলাম। এবারে 6 মাসের জন্য, এই যে 6 মাসের জন্য কিন্তু 10% হারে পাওয়া যাবে না। আমার 10% হারে তখনই পাওয়া যাবে যদি পুরো বছর রাখি। তো এটা পুরো বছর নয়, পুরো বছরের অর্ধেক। তাই 12 মাসের জন্য আমার যেটা সুদের হার সেটা 12 মাসের জন্য, 12 মাস রাখলে 10% হারে পাওয়া যাবে। তাহলে আমি রাখছি 6 মাস। তাহলে ঐকিক নিয়ম 10/12 ইন্টু 6, 5, তাহলে 5% হারে পাওয়া যাবে। এখানে লিখবো 105/100, 0 0 কাটলো, এখানে দুটো 0, তাহলে আমরা পেলাম 11 ইন্টু 105, 5511, পেলাম 11550, 11,550। এটা সুদাসল হলো। তা থেকে যদি আমরা 10,000 মাইনাস করে দিই তাহলে সুদ পেয়ে যাবো। তাহলে সুদ কত হলো? 1550। তাহলে কি করলাম,
যে যদি আমি এখানে আরেকবার 110/100 লিখে দিতাম তাহলে পুরো 2 বছর হয়ে যেত, কিন্তু আমাকে চেয়েছে 1 বছর 6 মাস, তাহলে এই পুরো 1 বছরের জন্য 10% হারে পাওয়া যাবে, এই জন্য 110 লিখলাম। কিন্তু 6 মাসের জন্য 10% হারে পাওয়া যাবে না, 12 মাসের জন্য পাওয়া যাবে 10%, তাহলে 1 মাসের জন্য 10/12, 6 মাসের জন্য 10/12 ইন্টু 6, ক্যালকুলেশন করে আসছে 5, তাহলে এখানে লিখতে হবে 105/100, এলো 11,550। এটা সুদাসল, তা থেকে আসলটা মানে 10,000 বাদ দিয়ে দিলে সুদ পেয়ে যাবো 1550। এবারে যদি বলা হয় যে 20,000 টাকার 1 বছর 3 মাসের 20,000 টাকার 1 বছর 3 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? সুদের হার 12% বার্ষিক। কি বললাম না, 20,000 টাকার 1 বছর 3 মাসের 1 বছর 3 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? সুদের হার 12% বার্ষিক, 12% পার এনাম। এটা দেওয়া আছে, আমাকে বার করতে হবে যে 1 বছর 3 মাসের চক্রবৃদ্ধি সুদ। তো ফার্স্টে কি করব না, এই যে হোল ইয়ার 1 বছর, এটার জন্য আমি 12% রেটেই পাবো, কারণ এটা 12% বার্ষিক বলা আছে, পুরো 1 বছর রাখলে এই হারে পাওয়া যাবে। তাহলে 20,000 লিখলাম ইন্টু 112/100 লিখলাম। এবারে 3 মাসের জন্য 12 মাসের জন্য পাওয়া যাবে 12%, 1 মাসের জন্য কত পাওয়া যাবে? 1 মাসের জন্য পাওয়া যাবে 12/12, তাহলে এই 3 মাসের জন্য কত পাওয়া যাবে? ইন্টু 3, তাহলে কত পেলাম? 3%। তাহলে এই ভাঙা মাসটার জন্য পাবো 3% হারে, তাই লিখবো কত? 103/100, 103/100, 0 0 0 0 গেল, তাহলে পেলাম 112 ইন্টু 206। এবার এটা ক্যালকুলেশন করে যেটা আসবে তা থেকে যদি আমরা মাইনাস করে দিই, এটা 23072, যদি আমরা গুণ করি এটা আসবে 23072, এটা সুদাসল চলে এলো। এবার তা থেকে যদি 20,000 মাইনাস করে দিই তাহলে আমরা সুদটা পেয়ে যাব। কত পাবো? 3072। তাহলে আমরা কি করলাম যে ফার্স্টে 1 বছরের জন্য লিখলাম 112/100, ভাঙা মাসের জন্য 12% হারে পাওয়া যাবে না, 12 মাসের জন্য 12%, ঐকিক নিয়ম 1 মাসের জন্য 12/12, 3 মাসের জন্য ইন্টু 3, তাহলে কত এলো? 3 এলো। তাই এখানে লিখতে হবে 103/100 দিয়ে 100 কাটাকুটি করে এলো 112 ইন্টু 206, গুণ করলে আসবে 23072। এটা সুদাসল, তা থেকে যদি 20,000 আমরা মাইনাস করে দিই তাহলে আমরা সুদটা পেয়ে যাব। সুদটা কত আসবে? 3072। নেক্সট 50,000 টাকার 50,000 টাকার 1 বছর 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? যদি 1 বছর 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত যদি সুদের হার হয় 16% বার্ষিক বা পার এনাম। তো ফরম্যাটটা কি হবে? এটাকে যদি একটা লাইনে লিখতে চাই কিভাবে লিখব না, আমার আসল হচ্ছে 50,000, রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার 16% পার এনাম, আর টাইম পিরিয়ড হচ্ছে 1 ইয়ার 9 মান্থ। তাহলে ফার্স্টে 50,000 লিখলাম ইন্টু পুরো 1 বছরের জন্য আমি 16% রেটেই পাবো, লিখলাম 116/100 ইন্টু এবারে 9 মাসের জন্য 12 মাসের জন্য সুদের হার 16%, 1 মাসের জন্য 16/12, 9 মাসের জন্য ইন্টু 9, 4 3 4 3 3, তাহলে এলো 4 3 12। তাহলে এই 16% বার্ষিক যেটা ছিল
সেটা 1 বছর পুরো রাখলে পাওয়া যাবে। রেখেছি এবারে 9 মাস, তাই 9 মাসের জন্য আমাকে এই রেটে ইন্টারেস্ট দিবে, মানে 12% রেটে। তাই এবারে আমাকে লিখতে হবে 112/100, 105, 500, 116 ইন্টু 560। এটার সাথে এটা গুণ করে যা আসবে তা থেকে 50,000 মাইনাস করে দিলে সুদটা পেয়ে যাবো। তাহলে সুদ হয়ে যাবে কত? 116 ইন্টু 560 মাইনাস 50,000। এটা হয়ে যাচ্ছে সুদ। তো এটা আমরা 10 কমন নিয়ে গুণ করতে পারি, বা সরাসরি এটা গুণ করে এটা বিয়োগ দিয়ে দিতে পারি। এটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে এই জায়গাটা বোঝা গেল কিনা। তো এখানে যেটা ভাঙ্গা মাস, তো ভাঙ্গা মাসের জন্য 16% হারে পাওয়া যায় না, তখন কি হারে পাওয়া যাবে না, তখন আমাকে এইভাবে প্রসেস করতে হবে, যেটা আমার 16% সেটা 12 মাস রাখলে পাওয়া যাবে। তাহলে 12 মাসের জন্য সুদের হার 16%, 1 মাসের জন্য কত, এবারে আমি রাখছি 9 মাস, তাহলে 9 মাসের জন্য কত, এই কি নিয়ম করে এলো 12, তাই এখানে লিখবো 112/100। এটা যেটা আসবে সেটা সুদাসন, তা থেকে 50,000 বাদ দিয়ে দিলে আমাদের সুদটা চলে আসবে 1 বছর 9 মাসে। এবারে যদি দেয় 40,000 টাকা রাখলাম, সুদ 15% পার এনাম, মানে বার্ষিক সুদ হচ্ছে 15% পার এনাম। তাহলে 2 বছর 3 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হয়? কি বললাম? 40,000 টাকা হচ্ছে আসল, সুদের হার 15% বার্ষিক, মানে পার এনাম। 2 বছর 3 মাসের চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে। তাহলে কি করতে হবে? প্রথমে ভিডিওটা পজ করে আগে নিজেকে ট্রাই করতে হবে, তারপরে সলিউশনটা দেখতে হবে, তাহলে মনে থাকবে, আর না হলে মনে থাকবে না। আগে নিজে ট্রাই করতে হবে। তো লিখবো কি? 40,000 ইন্টু 115/100। পরেরটাও লিখলাম 115/100। কেন লিখলাম না, পুরো 2 বছর আছে, প্রত্যেক বছরের জন্য 15% হারে পাবো। এবারে আমি আর 115/100 লিখতে পারি না, কারণ এটা ভাঙা মাস, পুরো 12 মাস নেই। তাহলে ভাঙা মাসের জন্য আমরা কি টেকনিক ব্যবহার করি না, আমার সুদের হার 15% বার্ষিক, লিখবো 12 মাসের জন্য সুদের হার 15, 1 মাসের জন্য কত, 3 মাসের জন্য কত। তাহলে 3, 4, 15/4, 15/4 কত হয় না 3.75, 15/4 মানে আসবে 3.75। তাহলে এবারে আমার সুদের হার যদি 3.75 হয়, এখানে যেমন সুদের হার ছিল 15, তাই 100 প্লাস 15 115 হয়েছিল, তাহলে 100-র সাথে যদি এটা অ্যাড করে দিই তাহলে আসবে 103.75/100। তাহলে আমার ফরম্যাটটা হয়ে গেল। এবারে কি করব না, 0 0 কাটবো, এখানে 0 এখানে 0 কেটে দিলাম। নেক্সট করছি কি, এই 4-এর সাথে এটা গুণ করে দিচ্ছি। 4 ইন্টু 103 হয় 412, আর 75 4-এ হয় 300, মানে 3, যেহেতু পয়েন্ট আছে, তাহলে 412 আর 3 415 হয়ে গেল। 415 ইন্টু 115 ইন্টু 115/100। এই 100টাকে কোনো ডিস্টার্ব না করে এটার সাথে এটা গুণ করে 415 দিয়ে লাস্টে গুণ করলে আনসার পেয়ে যাবো। 115 ইন্টু 115 কত হয়, 11-র সাথে 12 গুণ করবো, 132, আর 5 5-এ 25। তাহলে আমরা লিখতে পারি 415 ইন্টু 132/5/100। এবার এটা ক্যালকুলেশন করে যেটা আসবে তার সাথে 40,000 মাইনাস করে দিতে হবে। তাহলে করলাম কি, 40,000 ইন্টু 115/100 ইন্টু 115/100, 12 মাসের জন্য 15, 1 মাসের জন্য কত, 3 মাসের জন্য, 3 মাসের জন্য হলো 3.75। তাহলে আমরা কি লিখবো
103.75 ইন্টু 100, যতগুলো জিরো গেল কেটে দিলাম, এই 4-এর সাথে এটা গুণ করলাম, 4 ইন্টু 103 412, আর 75 4 300, যেহেতু পয়েন্ট আছে তাহলে 3 412 আর 3 415, 115 ইন্টু 115 বাই 100, 115 ইন্টু 115 হয় 13225। কী করে হয় না, 11-র সাথে 12 গুণ করে দিতে হবে। যখনই 5 দুটো সেম নাম্বার থাকবে 5 দিয়ে শেষ হয়, তখন এই দুটো ডিজিট যেটা আছে 11 তার সাথে তার পরেরটা মানে 12 গুণ করবো। 11 12 132 আর 5 5 25, তাহলে 132 25 আর ইন্টু 415 বাই 100। তাহলে এইটা হয়ে গেল আমার সুদাসল। তা থেকে 40,000 বাদ দিলে চলে আসবে। এটা আমরা 5 দিয়ে কাটছে কিন্তু কাটবো না, তাহলে কী হবে, পুরোটা তো কাটবে না, কিছু থেকে যাবে, সেটা দিয়ে আবার ভাগ করতে হবে। তা থেকে এটার সাথে এটা গুণ করে 2 ঘর আগে দশমিকটা প্রেস করে দিলে হয়ে যাবে, এটাই সুবিধা। তাহলে আমরা এটাকে কিভাবে গুণ করব না, এমনি নর্মাল গুণও করতে পারি বা 4 দিয়ে গুণ করব, যে দুটো জিরো বসিয়ে দেবো, তাহলে 400 দিয়ে গুণ হয়ে গেলো, তারপর পরে 15 দিয়ে গুণ করব। এটা করে দেখাচ্ছি গুণটা। ফার্স্টে 13225 দুটো জিরো লিখে ফেললাম, তার মানে আমার 100 দিয়ে গুণ হয়ে গেল, কিন্তু আমাকে 400 দিয়ে গুণ করতে হবে। তাহলে ইন্টু যদি 4 করে দিই, মানে ফার্স্টে আমি এটাকে 4 দিয়ে গুণ করছি, 100 দিয়ে না গুণ করে। 4 5 20, দুটো জিরো, তাহলে 400 দিয়ে গুণ করা হলো। এবার এখানে 15 আছে, 10 দিয়ে গুণ করবো, মানে 132250, 132250, 132250, মানে 410 দিয়ে গুণ করা হলো। এবার 5 দিয়ে মানে এর জাস্ট হাফ, তাহলে 5 দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে 5 5 25, 10 12, 5 7 3 8 5488 দুটো জিরো এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে 54883.75। তাহলে এটা হলো আমার সুদাসল। তা থেকে যদি 40,000 বাদ দিয়ে দিই, তাহলে আসল আমাদের চলে আসবে 38,881, 18,883 টাকা 75 পয়সা। তাহলে এগুলো আমরা কোনো ফর্মুলাতে যাব না। ফর্মুলাতে গেলে কি হবে, পাওয়ারে যদি আমরা ফর্মুলা ইউজ করি এই ধরনের চলে আসবে, যে এখানে হলো আমাদের 1 প্লাস r বাই 100, এবার 3 বছর বা 2 বছর 3 মাস, তাহলে 2 পূর্ণ 1/4, এই 9/4 হলো। এই পাওয়ারটাকে ক্যালকুলেট করা খুবই শক্ত, তাই আমরা এইভাবে না গিয়ে যেমনভাবে শেখালাম এইভাবে হলে টাইমটা বেঁচে যাবে, আননেসেসারি পাওয়ারে কোনো ভগ্নাংশ আসবে না, আর এগুলো কোনো ফর্মুলাও মনে রাখতে হবে না। এবার যদি বলে 10,000 টাকা আমরা রাখলাম, সুদের হার 12%, সুদ প্রতি 3 মাস অন্তর অন্তর দেওয়া হচ্ছে, মানে ত্রৈমাসিক সুদ প্রতি 3 মাস অন্তর অন্তর দেওয়া হচ্ছে, বা সুদ ত্রৈমাসিক কোয়ার্টারলি। তাহলে এটা হচ্ছে 12% বার্ষিক, তাহলে 9 মাস বাদ কত সুদ পাওয়া যাবে, 9 মাস পর সুদ বাবদ কত পাওয়া যাবে। অঙ্কটা কি বললাম, আসল হচ্ছে 10,000 টাকা, সুদের হার 12% বার্ষিক, সুদ যদি প্রতি 3 মাস অন্তর অন্তর দেওয়া হয়, বা সুদ যদি ত্রৈমাসিক হয় মানে কোয়ার্টারলি পেয়েবেল, তাহলে 9 মাস পর সুদ বাবদ কত পাওয়া যাবে। তো কিভাবে আগে করব, সুদ ত্রৈমাসিক মানে সুদের হার যদি 12% বার্ষিক, তখন সেক্ষেত্রে বোঝায় যে 12% হারে যেটা আমি সুদ পাচ্ছি 1 বছর বাদ পাবো, এবং 1 বছর বাদ সেই সুদটা 10,000 টাকার সাথে যোগ হয়ে নতুন আসল তৈরি করবে। কিন্তু এখন 3 মাস পর যে সুদটা পাবো, সেই সুদটা আসলের সাথে যুক্ত হয়ে 3 মাস পর নতুন আসল তৈরি করবে। তাহলে এক্ষেত্রে প্রতি 3 মাস বাদ বাদ নতুন আসল পাওয়া যাবে। আর যদি এইটাই 12% বার্ষিকই থাকতো, তাহলে 1 মাস পর পর নতুন আসল তৈরি হতো। এই দুটোর মধ্যে ডিফারেন্স এটা। তাহলে অঙ্কটা কীভাবে করবো, আগে 3 মাস পর পর আমি সুদ নিচ্ছি, তাহলে আর 12% হারে পাবো না। 12 মাসের জন্য 12%, 1 মাসের জন্য 12/12, 3 মাসের জন্য 3%। তাহলে এখন আমি 3% রেটে সুদ পাবো। তাহলে লিখবো 10,000 ইন্টু 103/100, এটা 3 মাসের জন্য হলো, কিন্তু আমার চাই 9 মাস, তাহলে এইটাকেই 3 বার লিখতে হবে। লিখছি ইন্টু 103/100, এটা কত মাসের জন্য হলো,
মাসের জন্য হলো দুবার লিখলাম, এটা 3 মাসের জন্য, এটা আবার 3 মাস, 6 মাস, আবার আরেকবার লিখে দিচ্ছি। তাহলে এটা হয়ে গেল আমার 9 মাসের জন্য। 0 0 0 0। এবারে করবো কি 103 ইন্টু 103 কীভাবে গুণ করবো? 3 3 9, এখানে দুটো ডিজিট লিখতে 0 9, 3 2 6 0 6 1 ইন্টু 103 বাই 100, একে 103 দিয়ে গুণ করে 2 ঘর পরে ডেসিমেলটাকে প্লেস করে দেবো। তাহলে এটা সুদাসল চলে আসবে, তা থেকে 10,000 বিয়োগ করে দেবো। এটা কীভাবে গুণটা করবো না 1060900, দুটো জিরো বসিয়ে দিলাম, মানে 100 দিয়ে গুণ হয়ে গেল। এই 103টাকে আমরা ভাবতে পারি 100 প্লাস 3, তাহলে 100 দিয়ে ফার্স্ট গুণ করে ফেললাম, এবার 3 দিয়ে এটাকে গুণ করবো। 3 9 27, 3 6 18, 3 1 3, 3 দিয়ে গুণ করা হলো 7 2 10922727। নিচে 100 আছে, 2 ঘর আগে বসে যাবে, তাহলে চলে আসবে 10927.27। এটা সুদাসল। এ থেকে যদি 10,000 মাইনাস করে দিই তাহলে থাকবে কত? 927.27, 927 টাকা 27 পয়সা। এটা হচ্ছে সুদ। তাহলে করলাম কি, কোয়ার্টারলি বলা ছিল 3 মাস পর পর, 12 মাসের জন্য 12, 1 মাসের জন্য কত, 3 মাসের জন্য কত। 3 মাসের জন্য 3% রেটে পাবো, তাহলে লিখলাম 103/100 ইন্টু 103/100 ইন্টু 103/, 3 বার কেন লিখলাম না 9 মাস বলা আছে, যখন আমি ফার্স্ট টাইম লিখছি এটা 3 মাসের জন্য হচ্ছে, আরেকবার যখন লিখছি তাহলে 6 মাসের জন্য হচ্ছে, আরেকবার যখন লিখলাম তখন 9 মাসের জন্য। জিরোগুলো কেটে দিলাম, 103 ইন্টু 103, 3 3 9 লিখলাম 0 9, 3 2 6 0 6 ইন্টু 1, আবার 103 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করে ফেললাম, মানে দুটো জিরো লিখে দিলেই হবে, 100 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ করলাম, 3 9 27, 3 6 18, 3 1 3 দিয়ে তারপরে যেটা এলো 2 ঘর আগে ডেসিমেলটাকে প্লেস করে দিলাম 10927.27। তা থেকে যদি আমরা 10,000 মাইনাস করে দিই তাহলে এটা সুদটা চলে আসবে। নেক্সট, সুদের হার 8% বার্ষিক 8,000 টাকা যদি রাখা হয়, আর সুদ যদি এটা 8% বার্ষিক, সুদ যদি প্রতি 6 মাস অন্তর অন্তর দেওয়া হয়, প্রতি 6 মাস অন্তর অন্তর যদি সুদ দেওয়া হয়, তাহলে 1 বছর বাদ সুদ বাবদ কত পাওয়া যাবে? 1.5 বছর বাদ সুদ বাবদ কত পাওয়া যাবে? 1.5 বছর পর সুদ বাবদ কত পাবো? আসল 8,000 টাকা, সুদের হার 8% বার্ষিক, সুদ যদি প্রতি 6 মাস অন্তর অন্তর প্রদেয় হয়, তাহলে 1.5 বছর বাদ সুদ বাবদ কত পাবো? ফার্স্টে এখানে যেটা এটা বার্ষিক বলা আছে, কিন্তু আমি 6 মাস বাদ বাদ সুদ নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আর 8% রেটে পাওয়া যাবে না। তাহলে তখন সুদের হারটা কত হবে? 12 মাসের জন্য 8%, 1 মাসের জন্য 8/12, 6 মাসের জন্য ইন্টু 6, 6 2 12, 8/2 4, তাহলে সুদের হার হলো 4%। তাহলে সুদের হার আমরা কত পেলাম? 4%। এবারে 8,000 ইন্টু 104/100, এটা যদি লিখে আমি থেমে যাই তাহলে কত মাসের জন্য এটা বোঝাবে? 6 মাসের জন্য। কেন? সুদ 6 মাস বাদ বাদ নিচ্ছি 4% হারে, তাহলে একবার লেখা মানে 6 মাসের জন্য হলো। এবার আরেকবার যদি লিখি তাহলে আরও 6 মাস, 6 মাস প্লাস 6 মাস কত মাস হয়? ঠিক 12 মাস। এবারে চেয়েছে কত? 1.5 বছর, তাহলে আরেকবার যদি লিখি তাহলে 1.5 বছর হয়ে গেল, মানে আমাকে 3 বার লিখতে হলো। এবার 0 0 কাটবো, যে ক্যালকুলেশন যেমন শিখালাম সেভাবে ক্যালকুলেশন করবো, তাহলে সেটা আসবে সুদাসল। তা থেকে যদি আমি 8,000 মাইনাস করে দিই তাহলে সুদটা চলে আসবে। নেক্সট, 20,000 টাকা, 20,000 টাকার 6% সুদের হারে, 6% সুদের হারে 1 বছর 4 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? কি বললাম?
20,000 টাকার 6% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 6% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছর 4 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? ইন্টু এই যে সুদের হার 6%, এটা পুরো 1 বছর খাটছে, তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না এই 1 বছরের জন্য। তাহলে এখানে আমরা 106/100 লিখতে কোনো অসুবিধা নেই, ইন্টু এই ভাঙা মাসটার জন্য 4 মাসের জন্য আর 6% হারে পাবো না, তখন সেক্ষেত্রে কি করব? ইউনিটারি মেথড, রৈখিক নিয়ম। 12 মাসের জন্য 6%, 1 মাসের জন্য 6/12, 4 মাসের জন্য ইন্টু 4, 6 2 12, 2 2 4, তাহলে 2। তাহলে এখানে লিখলাম 102/100। তাহলে হয়ে গেল, ফরম্যাটটা চলে এলো। এটা 1 বছরের জন্য, এটা 4 মাসের জন্য। এবারে শুধু ঘেটান, এই দুটো জিরো কাটলো, তাহলে 2 ইন্টু 106, 212 ইন্টু 102। প্রথমে দুটো জিরো বসিয়ে দিলাম, মানে 100 দিয়ে গুণ হয়ে গেল। এবার 2 দিয়ে যদি গুণ করি 424, তাহলে কি দাঁড়ালো? 42621, 21624। এটা হয়ে গেল সুদাসল। এ থেকে যদি 20,000 মাইনাস করে দিই, 20,000 মাইনাস করে দিলাম, তাহলে হলো 4 2 6 1, 1624। তাহলে সুদ কত আসবে? 1624। আরেকটা ট্রাই করা যাক। 8,000 টাকা 12% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে রাখা হলো। সুদ যদি প্রতি 4 মাস বাদ দেওয়া হয়, তাহলে বছরের শেষে সুদ বাবদ কত পাওয়া যাবে? 8,000 টাকা হচ্ছে আসল, 12% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। সুদের হার 12% বার্ষিক। সুদ যদি প্রতি 4 মাস বাদ দেওয়া হয়, তাহলে বছরের শেষে সুদ বাবদ কত টাকা পাবো? তো কি করব? ফার্স্ট, 12% হারে সুদ কি পাওয়া যাবে? নিশ্চয়ই না। কেন পাওয়া যাবে না? আমি 1 বছরের শেষে আসলটার সাথে সুদটাকে যোগ করছি না, আমি সুদ নিচ্ছি 12 মাসের পরিবর্তে 4 মাস পর, মানে আমি আগেই সুদ নিয়ে ফেলছি। তাই 12% হারে ব্যাংক দিবে না সুদ। তাহলে ব্যাংক কত হারে সুদ দিবে সেটাই আমার ফার্স্ট কাজ। 12% বার্ষিক, মানে 12 মাস রাখলে 12% হারে পাওয়া যাবে। 1 মাস রাখলে 12/12, 4 মাস বাদ নিলে 4% হারে পাবো। তাহলে সুদের হার এখন দাঁড়াচ্ছে 4%। তাহলে এক্ষেত্রে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত? 4%। তাহলে 80,000 লিখলাম, ইন্টু 104/100। এবারে 104/100 যখন লিখবো, কত মাসের জন্য লেখা হলো? 4 মাসের জন্য লেখা হলো, কিন্তু আমাকে বছরের শেষে মানে 1 বছরের জন্য লিখতে হবে। তাহলে আরেকবার যদি 104/100 লিখি, তাহলে কত মাসের জন্য লেখা হলো? 4 + 4 কত হয়? 8 মাস। তাহলে 8 মাসের জন্য হলো, ইন্টু আরেকবার লিখলাম 104/100। তাহলে 12 মাসের জন্য হয়ে গেল। নেক্সট কাজ কি? ক্যালকুলেশন করা। এবার এটা ক্যালকুলেশন করার পর যেটা আসবে তার সাথে 8,000 মাইনাস করে দিতে হবে, তাহলে আনসার চলে আসবে। পরের ক্লাসে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের লেকচার 2, এতে অন্য কিছু আরো টিপস শেখাবো। টোটাল এটা 4টে ক্লাসে এটাকে ডিভাইড করা হয়েছে চক্রবৃদ্ধি সুদকে। তো এর উপর 4টে ক্লাস টোটাল লাগবে। আজকে একটা ক্লাস দিলাম, এর পরের ভিডিওগুলোতে আরও 3টে ক্লাস থাকবে। তারপরে আমরা আবার অন্য চ্যাপ্টার ধারাবাহিকভাবে চলতে থাকবে। ঠিকমতো যদি এটা ফলো করা যায় তাহলে কিছুই আটকাবে না, বিশেষ করে এসএসসি, সিজিএল, ব্যাংক পিও, ব্যাংক ক্লারিক্যাল এই পরীক্ষাগুলোর জন্য। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হবে।